গত 3 মাস আগে এই মেয়েটি আমার কাছে এসে অ্যাবর্শন করিয়েছে, আর তুই আমার ছোট ভাই হয়ে একেই বিয়ে করবি? আমি বেঁচে থাকতে এটা কোনোভাবেই পসিবল না। বিয়ের ভরা আসরে চিৎকার করে কথাটা বলল তরুণ ডাক্তার ইরম নাসের। ওর মুখ থেকে হঠাৎ করে এমন অদ্ভুত কথাটা শুনে উপস্থিত সবাই হকচকিয়ে গেল। এমনকি আজকের এই বিয়েতে বর সেজে আসা ইরম নাসেরের ছোট ভাই আহনাব ধ্রুব ঈষৎ কেঁপে উঠেছে। সে মাথা থেকে পাগড়ি খুলে রেখে দ্রুত উঠে দাঁড়ালো। তারপর উঁচু গলায় বলল, ভাইয়া কি বলছো এসব তুমি? ইরম বলল, যা বলছি তা 100% সত্যি। এই মেয়ে কারোর সাথে আনলিগালি রিলেশনে গিয়ে কনসিভ করেছিল। 4 মাসের প্রেগন্যান্সি অবস্থায় গিয়েছিল আমার চেম্বারে। আমার হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে অ্যাবর্শন করিয়েছিল। তখন আমি তো আর জানতাম না এই মেয়ের সাথে তোর বিয়ে ঠিক হয়ে গেছে। এর আগে ছবি টবিও দেখিনি। ছবি টবি দেখলে তো অনেক আগেই বিষয়টা মিটমাট হয়ে যেত। ধ্রুব কিছু বলার আগেই এবার তার মেজো মামা আলামিন শিকদার বলে উঠলেন, এই বিয়ে ক্যান্সেল। ওঠো, এক্ষুনি আমরা এই বাড়ি থেকে চলে যাচ্ছি। কি সর্বনাশের কাণ্ড! কি ভয়াবহ লজ্জার কথা! ওদের সামনে এসে দৌড়ে দাঁড়ালেন ধ্রুবর হবু শ্বশুর আজমল মাস্টার। তিনি এসে কাঁপা কাঁপা গলায় বললেন, আপনারা শান্ত হন দয়া করে। আমার মনে হয় আপনাদের কোথাও একটা বড়সড় ভুল হচ্ছে। আমার মেয়ে এমন মেয়ে না। মিতু খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। আমি তো তাকে চিনি, আমি তো তার বাবা। আমার মেয়ে কখনো কারোর সাথে রিলেশনে জড়ায়নি। আপনাদের ভুল হচ্ছে কোথাও। হয়তোবা আপনার চেম্বারে অন্য কেউ গেছিল, অন্য কোনো মেয়ে হতে পারে। ওর চেহারার সাথে আমার মিতুর চেহারার কিছুটা মিল আছে। ইরমের রাগে মাথা খারাপ হয়ে গেছে। সে নিজেকে সামলাতে না পেরে বাবার বয়সী আজমল হোসেনকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলল, নিজের নষ্টা মেয়ের জন্য পা ধরতে আসছেন? লজ্জা করে না আপনার বুড়ো? শিক্ষক হয়েও নিজের মেয়ের চরিত্র ঠিক রাখতে পারলেন না। ওকে বানিয়েছেন নষ্টা। আর এই নষ্টা মেয়েটাকেই কিনা আজ আমার ভাইয়ের গলায় ঝুলিয়ে দিতে চেয়েছিলেন। এজন্যই আমি না করেছিলাম ছোট লোকদের সাথে কোনো বৈবাহিক সম্পর্কে জড়াতে। ছোট লোকদের চিন্তা ভাবনাও ছোটই থাকে। কিন্তু কে শোনে কার কথা? আমার মা গরিবের মেয়েই ঘরে তুলবেন। গরিবের মেয়ে নাকি সংসারের লক্ষ্মী হয়। এবার দেখুক এসে কেমন অলক্ষ্মী জুটেছে কপালে। কথাগুলো খুব তিক্ত ছিল। লজ্জায় নুয়ে পড়েছিলেন তখন আজমল হোসেন। আর পর্দার ওপাশ থেকে মিতুও যেন লজ্জায় ঘৃণায় মরে যাচ্ছিল। কিন্তু এই মুহূর্তে সে কিছুই করতে পারছিল না কান্না করা ব্যতীত। ইরম, ধ্রুব আর তার মামা যখন বিয়ের আসর ছেড়ে গাল বকাবকি করতে করতে চলে যাচ্ছিল, তখনই সুঠামদেহী শ্যামবর্ণের অথচ মিষ্টি চেহারার একটি ছেলে এসে তাদের সামনে দাঁড়ালো। ছেলেটির চেহারা মিষ্টি হলেও এই মুহূর্তে তার চেহারা ভয়াবহ রূপ ধারণ করেছে। তার হাতে একটি লম্বা রামদা। সে ওদের সামনে দাঁড়িয়ে হুঙ্কার দিয়ে বলল, এখান থেকে বিয়ে না করে এক পাও সামনে এগোতে পারবি না তোরা। যা, ভালোই ভালোই বিয়ের আসরে গিয়ে বস বলছি। এখান থেকে বিয়ে না করে জীবিত যেতে পারবি না তোরা। ইরম, ধ্রুবরা এমন কিছুর আশা করেনি ঘুণাক্ষরেও। ওরা কেমন যেন থমকে গেছে হঠাৎ। আজমল হোসেন এসে তখন বাধা দিলেন ওকে। রামদাটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে বললেন, এসব কি করছিস শুভ? ওনারা না মেহমান? মেহমানদের সাথে এমন কোনো অসভ্যতা কাজ করে শুভ? শুভ তখন চেঁচিয়ে উঠে বলল, না মামা, ওরা মেহমান না। ওরা এক একটা পশুর চেয়েও নিকৃষ্ট। ওরা অমানুষ। এদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো আজ। ধ্রুবর মামা তখন রেগে মেগে আগুন হয়ে উঠে বলল, লজ্জা নাই তোমাদের মিয়া? নিজেদের মেয়ের চরিত্রে ঠিক নাই, আবার আসছো তাকে জোর করে বিয়ে দিতে? এই কথাটার সহ্য হলো না শুভর। নিজের রাগকে সংবরণ করতে না পেরে ধ্রুবর মামার গাল খসে একটা শক্ত চর বসিয়ে দিয়ে বলল, আর একবার যদি মিতুকে নিয়ে এমন নোংরা কোনো কথা বলিস তবে তোর জিভটা টেনে ফেলবো ছিঁড়ে আমি। আজমল হোসেন এবার শুভকে টেনে আনলেন। তারপর ওকে দুটো চর থাপ্পড় দিয়ে বললেন, যা এখান থেকে, আমার চোখের সামনে আর পড়বি না কখনো তুই। মামার চর খেয়ে একটু পিছনে গিয়ে দাঁড়ালো শুভ, কিন্তু ওখান থেকে চলে গেল না একেবারে। আর তখনই আর একটা ঘটনা ঘটলো আচমকা। ধ্রুব হুট করে বলে উঠল, আমি এই বিয়েটা করব।
যা হয়েছে তা অতীত হয়েছে, কিংবা কিছুই হয়নি। তোমরা ভুল অনুমান করেছো, কিন্তু এসব নিয়ে আমি লোক হাসাতে চাই না আর। ইরম ছোট ভাইয়ের কথাটা শুনে তেলে বেগুনে জ্বলে উঠল একেবারে। সে ধ্রুবর দিকে তাকিয়ে বলল, এসব কি বলছিস তুই ধ্রুব? পাগল টাগল হয়ে গেছিস নাকি তুই? ধ্রুব তখন এক কথায় বলল, সে বলল, না, আমি এই বিয়েটা করব, এটাই ফাইনাল কথা, আর কোনো কথা হবে না এখানে। আমার বিয়ে আমি করব, কারোর কথা শুনবো না আমি। ইরম রাগে ক্ষোভে লজ্জায় এতটুকু হয়ে গেল যেন। সেই অপমান সহ্য করতে না পেরে ধ্রুবকে বলল, তুই আর কখনো আমায় ভাই বলে ডাকতে পারবি না, তুই আমার চোখের সামনে পড়বি না কখনো। আজ থেকে আমি একা, আমার কোনো ভাইটাই নাই। কথা বলে তরুণ অহংকারী ডাক্তার ইরম নাসের দ্রুত পা ফেলে এখান থেকে প্রস্থান করলো। সে আর এক মুহূর্ত এখানে থাকবে না, গাড়ি নিয়ে চলে যাবে বাসায়। ইরমের পেছন পেছন তার মেজ মামা আলামিন শিকদারও চলে গেল। শুধু যাওয়ার সময় ছোট ভাগ্নে ধ্রুবকে বলে গেল, তোর মতো নিচু মানসিকতার ছেলে আমার ভাগ্নে, এটা ভাবতেও আমার লজ্জা করে। এই বাড়িতে আমি অপদস্থ হয়েছি, একটা হাঁটুর বয়সী ছেলে আমার অপমান অপদস্থ করেছে, আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে, আর আমার অপমানের কোনো প্রতিশোধ না নিয়ে তুই ওই নষ্টা মেয়েটাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লেগেছিস। আচ্ছা, কর তুই তোর বিয়ে, কিন্তু মনে রাখিস চিরদিনের জন্য তুই তোর মেজ মামাকে হারাচ্ছিস। কথাগুলো বলেই আলামিন শিকদারও চলে গেল। সে তার বড় ভাগ্নের গাড়ি করে চলে যাবে বাসায়। এত অপমানের পর এখানে থাকার কোনো প্রশ্নই আসে না। ছি, ঘৃণা হচ্ছে, বমি আসছে তার। এখানে শুধু রয়ে গেল ধ্রুব, আর একটা মানুষও নেই বরপক্ষে। সবাই চলে গেছে ইরম আর আলামিন শিকদারের পিছনে পিছনে। তারা এমন অপমানজনক বিয়েতে থাকতে চায় না কিছুতেই। যার বিয়ে সে একাই থাকুক এখানে, বিয়ে করে বিয়ের শখ পূরণ করুক। ধ্রুব অবশ্যই তা মোটেও ঘাবড়ে যায়নি, বিচলিতও হয়নি একটুও। সে তার হবু শ্বশুর আজমল হোসেনের কাছে ক্ষমা চাইল, বলল, যা হয়ে গেছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী। আসলে ওরা ভুল বুঝেছে। আমি জানি মিতু এরকম মেয়ে না। আমি ওকে বিয়ে করে ওদের দেখিয়ে দেব আমিও ওদের আজগুবি কথায় বিশ্বাস করিনি। আজমল হোসেন সীমাহীন খুশি হলেন। খুশি হলো বাড়ির আর সবজন মানুষও। সুন্দর পরিপাটিভাবে একটা বিয়ের অনুষ্ঠান সমাপ্তি হলো। বিয়ের পর আজমল হোসেন খুব করে কাঁদলেন। ধ্রুবর হাত ধরে বললেন, বাবা, এই মেয়েটি আমার মাহীন, ছোট থেকে বড় কষ্টে কষ্টে বড় হয়েছে। ওকে তুমি কষ্ট দিও না বাবা, ও তো ছোট মানুষ, বয়সে কাঁচা। ওর ভুল ত্রুটিগুলো আপন গুণে ক্ষমা করে দিও, ওর ভুলগুলোকে ওকে ধরিয়ে দিও। ধ্রুব বলল, বাবা, আপনি একটুও ভাববেন না, মিতু কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ করার সুযোগই পাবে না। তাছাড়া আমার মা কতটা ভালো মানুষ সে ওখানে গেলেই টের পাবে। আজমল হোসেন যেন এবার একটু স্থির হতে পারলেন। তিনি মেয়ের কপালে চুমু খেয়ে এবার বললেন, মা, কখনো কোনো ভুল করো না, ওখানে অনেকেই অনেক কিছু বলবে। তুমি বড়দের সাথে কখনো উঁচু গলায় কথা বলো না। সব সময় মনে রেখো তুমি আজমল মাস্টারের মেয়ে। সবাই জানে আজমল মাস্টারের মেয়ে কতটা লক্ষ্মী। তাছাড়া তোমার কোনো চিন্তা নাই, সব কথার জবাব ধ্রুব বাবাই দেবে। ধ্রুব আবারও বলল আজমল হোসেনকে যে, বাবা, আপনি একটু টেনশন করবেন না, আমি তো আছি। ওদের কারোরই সাহস হবে না কিছু বলার, আমার সামনে ওরা দাঁড়াতেই পারবে না। তারপর গাড়িটি ছেড়ে দিল। ড্রাইভার ছাড়া এই গাড়িতে শুধুমাত্র ওরা দুজন, ধ্রুব আর মিতু। মিতুর খুব কান্না পাচ্ছে বাবার জন্য, শৈশব কৈশোর কাটানো কাঠবাসের বাড়িটির জন্য। ধ্রুবর পাশেই বসেছিল। সে শান্ত গলায় মিতুকে বলল, মিতু, আর কেঁদো না, এখন কেঁদে গলাটা ভেঙে ফেলো না। মিতু কিছু বুঝতে পারল না, তবে সে চুপ হয়ে গেল। চোখের জল মুছে ফেললো সবুজ রুমাল দিয়ে। তারপর খানিক পর চোরা চোখে তাকিয়ে দেখতে লাগলো ধ্রুবকে। এর আগে সামনাসামনি একবার দেখেছে সে ধ্রুবকে। ধ্রুব সুন্দর, দেখার মতন ওর চেহারা, তবে সুন্দর চেহারায় ওর ইরম ভাইয়ের মতন অহংকারপূর্ণই। দেখলেই কেমন ভয় ভয় করে, মনে হয় এই যেন তেরে মারতে আসবে। ধ্রুব বউকে নিয়ে তাদের বাসার গেট পেরিয়ে ভিতরে ঢুকতে পারছে না কিছুতেই। কেউ ওকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। ওর মা তো এসে ভয়াবহ এক কাণ্ডই করলো। ছেলে আর ছেলের নতুন বউকে বলল, এখান থেকে বেরিয়ে যা বলছি, এই বাসায় তোদের কোনো ঠাঁই নেই।
সবাই ওদের দূর দূর করছে, যেন ধ্রুব কোনো মানুষ বিয়ে করে নিয়ে আসেনি, সে একটি কুকুর বিয়ে করে নিয়ে এসছে, কিংবা কুকুরের চেয়েও নিকৃষ্ট কোনো কিছু। অবশ্য ধ্রুব তখন এক কাজ করলো। সে জোর করেই একা একা তার মায়ের কাছে এগিয়ে আসলো এবং তার মায়ের একটা হাত ধরে জোর করেই টেনে নিয়ে গেল একটু আড়ালে। কানাকানি ফিসফিস করে মাকে কি যেন বলল। এরপরে সবকিছু কেমন সহজ হয়ে গেল। তার মা অহনা শিকদার আর মানা করলেন না, সাদরে গ্রহণ করলেন তিনি তার পুত্রবধূকে। মিতু এতে বিগলিত হয়ে গেল। সে ভাবলো ওরা সব বুঝি ভুলে গেছে, ভুলে গিয়েই তাকে গ্রহণ করেছে। কিন্তু সত্যিটা সে বুঝতে পারলো এর আরও কয়েক ঘন্টা পরে। ধ্রুব অহংকারের আগুনে পুড়ছিল এতক্ষণ। সে শুধু সময়ের অপেক্ষা করছিল। এবার হাতে সময় এলো। এবার সে বুঝিয়ে দেবে তার মামার গায়ে হাত তোলা আর তাদের অপমান করার পরিমাণ কতটা ভয়াবহ হতে পারে। মিতু এসবের কিচ্ছু ভাবেনি। সে বরং খুশি মনে বাসর ঘরে বসে বসে তার প্রিয়তম স্বামীর জন্য অপেক্ষা করছিল। সে মনে মনে ভাবছিল ধ্রুব তার কাছে গিয়ে মিষ্টি করে কথা বলবে, ধীরে সুস্থে আঁচলটা মাথা থেকে নিচে নামিয়ে তার কপালে চুমু খাবে। কিন্তু অদ্ভুত বিষয় হলো ধ্রুব এসবের কিছুই করল না। সে ঘরে ঢুকে ঠাস করে দরজাটা বন্ধ করে দিল ভিতর থেকে। তারপর মিতুকে ধমক দিয়ে বলল, সাহস কত বড়, বিছানার উপর বসেছে, এক্ষুনি এখান থেকে নাম বলছি। মিতু ভয়ে কেঁপে উঠল। হঠাৎ ধমক খেয়ে সে ভয়ে ভয়ে সামনে তাকাতেই দেখল ধ্রুবর ভয়ঙ্কর চেহারাটি। ওর চোখ লাল টকটকে, রাগে সে কাঁপছে। মিতু কিছুই বলতে পারল না, চুপচাপ বিছানার ওপর বসে রইল। এবার ধ্রুব নিজে এসেই মিতুর একটা হাত টান দিয়ে ওকে খাট থেকে নিচে ঝটকা মেরে ফেলে দিল। মিতু ফ্লোরে গিয়ে অনেক ব্যথা পেল। সে ব্যথায় কোকিয়ে উঠে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরে রাখলো। খুব কান্না পাচ্ছে তার, চোখ থেকে গরম জল গড়িয়ে পড়ছে গালে। ধ্রুব খাটের ওপর পায়ের ওপর পা তুলে ওর দিকে তাকালো, তাকিয়ে বলল, এখন থেকে তুই আমার সাথে সংসার করবি, বিয়ের শখ তোর আমি মিটিয়ে দেব। তোর একার না, তোর রাগী ফুপাতো ভাইটারও শখ আমি মেটাবো। এবার বল, তোর এক্সকে কার সাথে শুয়েছিলি তুই? শুভর সাথে, তাই না? মিতু লজ্জা এবং ঘৃণায় মরে যাচ্ছে যেন। ছি, ধ্রুব এমন অসভ্য! শুভ ভাইয়াকে নিয়ে কি সব নোংরা নোংরা কথা বলছে। মিতু তো